We master trade. হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো এবারে আমরা নতুন একজন ট্রেডারকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার নাম হচ্ছে রানা দাস। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। প্রথমেই শুরু করতে চাই আপনার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে, আসলে যদি আপনার পরিচয় দিতেন। আমি হচ্ছি রানা দাস। আমি চট্টগ্রাম থেকেই আমি প্রায় 2011 থেকেই ট্রেডিং করছি এবং বাংলাদেশের কমিউনিটিতে মোটামুটি যারা আমরা পুরানো আছি তাদের মধ্যে অনেকের সাথেই আমাদের সাথে এখনো একটা কমিউনিটিতে আছি, সবার সাথে পরিচয় হয় এবং আমার নিজেরও একটা কমিউনিটি আছে যেখানে প্রায় 19 থেকে 20 হাজার ফলোয়ার্স আছে। এই আর কি, আমি ট্রেডিং এই নিয়ে থাকি, এটাই আমার প্রফেশন মূলত। জি, আপনি তাহলে ফুল টাইম ট্রেডার, তাই তো? ঠিক। ওকে। ট্রেডিং আসলে কিভাবে আসা, শুরুটা কিভাবে হয় আপনার এই ট্রেডিং জার্নির? ট্রেডিং শুরুটা হয়েছিল আসলে অনেক আগে, সেই 2010-11 দিকে। তখন এমএলএম করতাম। তো এমএলএম এর পাশাপাশি এমএলএম কোম্পানি যখন চলে যায় তখন অনেকেই দেখি যে ফরেক্স এর সাথে তখন আস্তে আস্তে ট্রেডিং এর সাথে যুক্ত হচ্ছিল। তখন আমরা নতুন ছিলাম, আমাদের চট্টগ্রামে এক কমিউনিটি হচ্ছিল, অনেক বড় হচ্ছিল এবং বাংলাদেশের অনেকেই এই জায়গাটাতে ফোকাস করছিল। আস্তে আস্তে ওইখান থেকে শুরু, পরবর্তীতে আমি দেশের বাইরে চলে যাই 2013-র দিকে। সেখানে এক পাকিস্তানের সাথে পরিচয় হয় এবং তার মাধ্যমে আমি আহ, একটা ট্রেনিং করি এবং আস্তে আস্তে আমি ট্রেডিংটাকেই ডেভেলপ করার চেষ্টা করি এবং 2017 থেকে আমি ফুল টাইম প্রফেশনালি ট্রেডিং করে আসছি। আপনার হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে এই মার্কেটের সাথে। উই মাস্টারের সাথে জার্নি কিভাবে, বা উই মাস্টারের সাথে পরিচয় কিভাবে হলো? আসলে আমি প্রপ ফার্ম সম্পর্কে জানতে পারি 2023 সাল থেকে। তখন থেকেই প্রপ ফার্ম গুলো নিয়ে চেষ্টা করছিলাম ট্রেড করে ভালো কিছু করার। কয়েকটা প্রপ ফার্মে আমি ট্রেডও করি। পাশাপাশি যেহেতু আমার অনলাইন কমিউনিটি আছে, এই কমিউনিটিতে অনেক প্রপ ফার্ম, অনেক ব্রোকার আমাদের সাথে কন্ট্যাক্ট করতো, আমার সাথে মেইল করতো। তার পারপাসে উইমাস্টার ট্রেড যখন বাংলাদেশে প্রথম দিকে শুরু করছিল তখন আমার কাছে একটা মেইল আসে, অফার আসে যে উইমাস্টার ট্রেডের সাথে আমি ট্রেড করতে চাই কিনা বা আমার কমিউনিটি যারা আছে তাদেরকে এটা পরিচয় করাতে চাই কিনা। তখন আমি আসলে প্রথম দিকে আমার কাছে বিশ্বস্ত মনে হয় নাই যে আসলে আহ, এত কম দামে ইনস্ট্যান্ট ফান্ড, তাও আবার কোনো পেজ পাস করা ছাড়া, এটা পসিবল কিনা। তো তবুও আমি 1 বছরের মতো অপেক্ষা করি। পরবর্তীতে উইমাস্টার ট্রেড এখানে বাংলাদেশে একটা প্রোগ্রাম করে, যেটা থেকে আমি অনেক মোটিভেটেড হই এবং আমি আমার ট্রেডিং এখান থেকেই শুরু করি এবং উইমাস্টারে মোটামুটি আমার কমিউনিটি অনেকেই ট্রেড করছে এখন। জি। আহ, যেটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে উইমাস্টার থেকে আপনি অনেকগুলো পে আউট নিয়েছেন, যেটা আমি জানি। এবং এই পে আউট গুলোর হচ্ছে অ্যামাউন্ট কিরকম ছিল, এবং কতগুলো পে আউট নিয়েছিলেন আপনি? আমি এই পর্যন্ত প্রায় 5টা উইথড্র নিয়েছি এবং প্রতিটাই প্রায় 3,000 করে অ্যাভারেজ ছিল। 3,000 এবং লাস্ট উইথড্রটা ছিল আমার 4,000 উইথড্র। জি, এবং অলমোস্ট আমি প্রায় $17,000 কাছে, $15,000 সামথিং আমি এখান থেকে উইথড্র করেছি। জি, বুঝতে পারছি। আপনি হয়তো এখন হচ্ছে মাস্টার হিসেবে আমাদের উইকিপিডিয়াতে জয়েন আছেন, এবং আপনার কপিয়ারে বেশ কয়েকজন অ্যাকাউন্ট হচ্ছে কপিয়া হিসেবে আছে। আহ, তো এই মাস্টার হিসেবে জয়েন করার আসলে কারণটা কি আসলে? আসলে এটা হচ্ছে এখানে একটা লম্বা কাহিনী। সেটা হচ্ছে প্রথমত আমি ডিভাইস ভায়োলেশন সম্পর্কে জানতাম না। তো যেহেতু আমার কমিউনিটিতে অনেকেই আছে, আমার এলাকাতে অনেকেই আছে, আমার বাসার আশেপাশে অনেকেই আসে, আমি যেহেতু কোর্স করাই আমার সাথে অনেকেই রিলেট হয়। তো একজনকে আমি অ্যাকাউন্ট করার পর সে অ্যাক্টিভ করতে জানছিল। তা আমি ভুলবশত কি করি, আমার ডিভাইসে তার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলি। আনফর্চুনেটলি এটা হচ্ছে ডিভাইস শেয়ারিং ভায়োলেশন হয়ে যায়। এটা আমি জানার পরে আমি তাকে জানাই যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, এখন আপনি একটু কাইন্ডলি এই মাস্টার ট্রেডের সাথে যোগাযোগ করেন। তো মাস্টার ট্রেডের সাথে তারা সে যোগাযোগ করার পর জানায় যে এটা ভায়োলেশন হয়ে গেছে এবং আমিও বাংলাদেশ সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করি। তারাও জানায় যে হ্যাঁ ভায়োলেশন হয়ে গেছে, আপনি এই ডিভাইসে আর ট্রেড করতে পারবেন না, বেটার হয় আপনি অন্য ডিভাইসে যদি ট্রেড করেন সেটাই। তখন আমি কি করলাম, আমার আইডিটা আমার ওয়াইফের নামে ভেরিফাই করলাম এবং করে তার মোবাইল থেকেই এবং তার ল্যাপটপ থেকেই আমি ট্রেডিং আবার শুরু করি। এভাবে এই শুরু করার আগে আমার কাজিন সে মোটিভেটেড হয়েছিল আমার একটা উইডিও দেখে। সেও তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছিল উই মাস্টারে, কিন্তু দুর্ভাগ্যবশত সে লস করতেছিল
এবং আমি তার প্রায় 15-20 দিন 25 দিন পরে 15 কি 20 দিন পরে আমি আমার ডিভাইস ভায়োলেশনের পরে কয়েকদিন পরে অ্যাকাউন্টটা নিই। নেয়ার পরে দেখা যাচ্ছে সে আমি যখন উইথড্র নিচ্ছি তখন সে স্বাভাবিক মোটিভেট হয় যে ভাই দেখেন আপনি তো উইথড্র নিচ্ছেন, আমি তো লস করছি। তো সে কি করতো, আমি ট্রেড করার সময় আমার পাশে বসে থাকতো, মাঝে মধ্যে আমার থেকে আমার ট্রেডগুলো সেম ভাবে সে নেওয়া শুরু করে। দুর্ভাগ্যবশত ওই মাস্টার ট্রেড এটা ভায়োলেশন ধরে, কারণ দুইজন ব্যক্তি একই আইপিতে হলো, আলাদা ডিভাইস থাকলেও সে আমার কাজিন, বাট দুইজন আমরা, বাট সে আমার ট্রেড কপি করেছে বিদায় দুজনকেই পারমিশন করে দেয়। পরে আমরা সাপোর্টে জানাই, বাংলাদেশ টিমকে জানাই, বাংলাদেশ টিম এটা জানানোর পর রিক্স টিমকে জানানো হয় যে আসলে তারা আলাদা ব্যক্তি, বাট এখানে ব্যাপারটা হচ্ছে আহ, এখানে গ্রুপ ট্রেডিং হয়ে গেছে। তো আমাদেরকে পে আউট রিজেক্ট করে, পরবর্তীতে আবার পে আউটটা দেয়, রিজেক্ট না, এটা জাস্ট পার্সেন্টেজটা কমিয়ে দিয়েছিল, পার্সেন্টেজটা কমিয়ে দিয়ে পরবর্তীতে উইথড্রটা আমাদেরকে অ্যাক্টিভ করে দেয়। এরপর আহ, যে যে আমার কাজিন সে বলে যে এখানে তো কফি ট্রেডিং সিস্টেম আছে, আমি আপনাকে কফি করবো। এরপরে আমি মাস্টার অ্যাকাউন্ট করি, এবং মাস্টার অ্যাকাউন্ট করার পর দেখা যায় যে আমার কাজিনের পাশাপাশি আরো একজন দুজন আমাকে কপি করা শুরু করেছে, বাট আমি কাউকে আমার কপি আর শেয়ার করি নাই। এটা ওই কপি ট্রেড সিস্টেম থেকে অটোমেটিক্যালি কেউ ফলো করা শুরু করছে, এভাবে দুই জি তিনজন আমাকে দিতাম যে ফলো করছে, এই আর কি। জি অনেক বড় একটা জার্নি বা হচ্ছে আসার পিছনে অনেক বড় একটা কাহিনী আছে। আহ, আপনার এই ফরেস্ট ট্রেডিং যাত্রায় কোনো আকর্ষণীয় গল্প বা বিশেষ কোনো মুহূর্ত আছে শেয়ার করতে চান? আসলে ট্রেডিং এ তো অনেকই এমন একটা সময় ছিল যখন বিদেশে ছিলাম, আহ, মানে ইনকাম করতাম, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড হাতে রাখতাম, ডিপোজিট করতাম আর লস করতাম, এমন একটা দিন যাইতো আর কি। তো 2015 পরে মোটামুটি আহ, নিজের স্ট্র্যাটেজি, নিজের সেট আপ গুলো ঠিক করি, তখন থেকেই আমি নিজেকে ডেভেলপ করতে পেরেছি। তো আগের স্মৃতিগুলো এখনো মনে পড়ে, আসলে কিভাবে করে হিউজ পরিমাণ লস করতাম সেটা। আপনার এই যাত্রার ক্ষেত্রে এমন কি কেউ ছিল যেটা যাকে হচ্ছে আপনি ইন্সপিরেশন নিয়েছেন তার কাছ থেকে বা মোটিভেটেড হয়েছেন তাকে দেখে? জি, আমার 2015 দিকেই ওয়াসিম কামরুজ্জামান নামে একজনের সাথে পরিচয় হয়। তিনি চট্টগ্রামে, তিনি লং ট্রেড করতেন, তখন সুইং ট্রেড করতেন, অনেক সুইং ট্রেড করতেন, প্লাস এলিয়ট ওয়েভ দিয়ে ট্রেড করতেন। তার সাথে পরিচয় হওয়ার পর আমি আসলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজির যে ব্যাপারটা, ট্রেড হোল্ড করে রাখার ব্যাপারগুলো তার কাছ থেকে শিখেছিলাম। ও, বুঝতে পারছি। এখন আসি আপনার ট্রেডিং মেথোলজি নিয়ে। আহ, আপনার ট্রেডিং স্টাইল বা ট্রেডিং কৌশল কি আসলে? আমি 2015 থেকে টানা এলিয়ট ওয়েভ নিয়ে ট্রেড করলেও 2000 করোনার পরে 2023-24 শেষ, মানে 23-24-এর দিকেই আমি এলিয়ট ওয়েভের সাথে প্রাইস অ্যাকশনটাকে গুরুত্ব দিই। অর্থাৎ আগে যে সুইং ট্রেডটা করতাম আমি সেটা থেকে বের হয়ে এখন ইন্টারডে ট্রেডে চলে আসছি। এটার আরেকটা কারণ ছিল আমার মাইগ্রেনের সমস্যা আছে, আমি কন্টিনিউয়াস মার্কেটে বসে থাকতে পারতাম না, অ্যানালাইসিস করতে পারতাম না। তো আমি এখন যেটা করেছি, প্রতিদিন ইউএস সেশন বা যে কোনো একটা সেশনে, বিশেষ করে ইউএস সেশনটাই নেই, 2 ঘন্টার জন্য আমি বা 3 ঘন্টার জন্য আমি ট্রেড শিডিউল করি। ওই 2-3 ঘন্টায় আমি স্পেসিফিক কিছু প্ল্যান করে ট্রেডগুলো করি, যেটা আমার আগে থেকে প্ল্যান থাকে আমি কিভাবে ট্রেড করব, ওই সেট আপটাতেই করি। এবং আমি বলবো ট্রেডিং এর জন্য আমার মূল যেই জায়গাটাতে আমি ফোকাস দিই সেটা হচ্ছে সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে আমার প্রাইস অ্যাকশন সেট আপ গুলো। বুঝতে পারছি। আপনি কি একাধিক কৌশল ব্যবহার করেন নাকি হচ্ছে আপনার নিজস্ব কোনো কৌশল যেটাই হচ্ছে আপনি? না, আমি একাধিক কৌশল ব্যবহার করি না, আমার সিস্টেম হচ্ছে প্রাইস অ্যাকশন বেস, ক্যান্ডেল স্টিক্স, সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করেই আমি ট্রেড করার চেষ্টা করি। সাথে মানি ম্যানেজমেন্টটা ফলো করি, আমি চেষ্টা করি যে আমার ট্রেডগুলো যাতে 1 থেকে 1.5% বেশি রিস্কে না যায়, এবং আমার স্টার্টিং যে ট্রেডগুলো হয় যেগুলোতে আমি তেমন একটা কনফিডেন্স পাচ্ছি না বা আমার মনে হচ্ছে মার্কেট আমার এগেনস্টে যাওয়ার সম্ভাবনা আছে, বাট এন্ট্রিগুলো অনেক খুব একটা প্রেফার নাও করতে পারে, এই টাইপের কিছু মনে হইলেই আমি তখন কি করি, আমার লট সাইজটা ছোট করে দিই। অর্থাৎ আমার প্রত্যেক ট্রেড যে 1% বা 2% রিস্ক হবে তা না, আমি তখন কি করি 0.02%, 0.03% রিস্ক নিয়েও কিছু ট্রেড নেওয়ার চেষ্টা করি। হুম, বুঝতে পারছি। আহ, আপনি কি বিশেষ কোনো ট্রেডিং কৌশল অবলম্বন করেন যেটা হচ্ছে মনে করেন যে আপনার গোপনীয় বা আপনার নিজস্ব এরকম কিছু আছে কিনা? আসলে আমি ওই যে বললাম না, আমার প্রাইস অ্যাকশনটাই হচ্ছে প্রাইস অ্যাকশন বেস, এবং
আমার মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে আমার নিজস্ব কৌশল। একটু ভালো হতো যদি হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাতেন আমাদের আসলে হুম, আপনার আপনার ড্যাশবোর্ড এবং কিভাবে আপনি অ্যানালাইসিস করেন মার্কেট। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা আপনার মার্কেট অ্যানালাইসিসটা একটু দেখি যে আপনি কিভাবে আসলে ট্রেড এক্সিকিউট করেন বা ওপেন করেন। জি জি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই হচ্ছে আমি কি মার্কেট আগে দেখাবো নাকি ড্যাশবোর্ডে আমি লগ হ্যাঁ, ইন আগে করা? আগে 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 মার্কেটটা দেখান। আচ্ছা, এই হচ্ছে আমার আজকের প্ল্যান। আমি যেটা করি প্রথমত আমার ডে ক্যান্ডেল রেঞ্জিংটা আমি বের করে ফেলি আজকের ডেইলিতে, যেহেতু আমি ইন্টারডে ট্রেড করব। আমার আগের ডেইলির আমার ট্রেন্ড কি এবং কিভাবে করে মার্কেট আজকে কোন ট্রেন্ডে যাচ্ছে আমি সেটা বের করার চেষ্টা করি। তো যেটা দেখা যাচ্ছে লাস্ট ডে আমার মার্কেট এখানে যে ক্যান্ডেলটা করেছে ক্যান্ডেলের হাইলো আমি দিয়ে রেখেছি, এবং কোনো কারণে এই এই রেঞ্জের মধ্যেই মার্কেট যদি থাকে আমি হয়তো ভালো কোনো ট্রেড নিব না। বাট এইখানে যেহেতু লম্বা একটা সেল ট্রেন্ড দেখা যাচ্ছে মার্কেটে, আমি চেষ্টা করব আজকের দিনটা ট্রেন্ডে থাকার জন্য। এভাবে করে আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, মার্কেটের এখানে অবস্থান কি সেটা দেখার চেষ্টা করি। এভাবে করে 2 ঘন্টার টাইম ফ্রেমে আবার যাই। এভাবে করে ছোট টাইম ফ্রেম গুলোতে আমি এন্টার করি। তো এখানে 2 ঘন্টার টাইম ফ্রেম আমার যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বা সাপ্লাই ডিমান্ড জোন গুলো আমার আঁকাই আছে আগে থেকে আজকের এই যে জোন। তো আমি এখানে ট্রেড প্লেস করব মূলত 15 মিনিটের চার্ট থেকে, এবং 15 মিনিট থেকে 3 মিনিটের চার্ট গুলো আমি মূলত যাই। 15 মিনিট থেকে আমি এবার ক্যান্ডেল কনফার্মেশন করব, এবং এন্ট্রি গুলো আমি নিব হচ্ছে 3 মিনিট থেকে 5 মিনিটের ক্যান্ডেল স্টিক্স থেকে। এই যে এখানে আমার এখন একটা জোন আছে, বাট আমি ইউএস সেশন ছাড়া ট্রেড করব না। যদি ইউএস সেশনে মার্কেট আসে এই যে লেভেলটাতে যেখানে আমার জোন মার্ক করা আছে, এখানে যদি কোনো রিজেকশন পাই আমি এখান থেকে এন্টার করব। এখান থেকে কোনো কারণে যদি আমার ব্রেকআউট হয়ে যায় অর্থাৎ স্টপ লস হয়ে যায়, দেন আমি চেষ্টা করব এই জায়গাটা ব্রেকআউট করলে এখানে রিজেকশনের পরে আমি এন্টার করার জন্য। তা আমি চেষ্টা করি এভাবে করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি লাস্ট ডেতে বাইতে ছিলাম, যেমন আমার বাইয়ের কারণটা ছিল এই যে 15 মিনিটের জোন, এই 15 মিনিটের জোনে এখান থেকে যদি মার্কেট কনফার্মেশন করে, এবং মার্কেট দেখা যাচ্ছে প্রথমে 15 মিনিটে এই ক্যান্ডেলটা যখন করে তখনই আমি একটা বাই প্লেস করি, এবং আমার স্টপ লসের খুব কাছাকাছি মার্কেট চলে আসে। বাট এরপরে একটা এঙ্গালফিং ক্যান্ডেল কনফার্মেশন করে, তখন আমি 5 মিনিটের ক্যান্ডেল থেকে 5 মিনিটের ক্যান্ডেল থেকে এই জোন থেকে বাইটা নেই, এবং আমি গতকালকে খুব দ্রুতই বেরিয়ে গেছিলাম। বাট আমার টিপি ছিল আরো দূরে, টিপির কাছাকাছি যাওয়ার আগে আমি বেরিয়ে গেছিলাম, যেহেতু আমার ইন্টারডে ট্রেড করি আমি, টার্গেট হয়ে গেছিল। সেম ভাবে এর আগের ট্রেড গুলো যদি আমি দেখাই, আমার ব্রেকআউট ট্রেড ছিল, যেমন এই জোনটা যখন ব্রেক করে এবং রিজেকশন করে আমি এখান থেকে এন্টার করি। সেম ভাবে এর আগের যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাকে মাঝে মধ্যে স্টপ লস হয়ে যায় বেশি, যেমন আমি এখানে একটা ট্রেডে ইন করলাম সেলের জন্য, বাট দুর্ভাগ্যবশত মার্কেট কিছুটা প্রফিটে এসে স্টপ লস হিট করে। কিন্তু যেহেতু আমি প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেল স্টিক্স থেকে ব্রেকআউট ট্রেড করি, দেখা যাচ্ছে এই লেভেলটা সে আবার ব্রেক করে এবং আমাকে বাইয়ের কনফার্মেশন দেয়। দুর্ভাগ্যবশত আমি এখানেও একটা বাই নিই। প্রথমত আমি ওই যে বলছিলাম আমি যদি কনফিডেন্স না পাই আমি লেভেলটা কি করি ছোট নিই। তো প্রথমে আমি দেখা যাচ্ছে 0.2% অর্থাৎ আমার $50,000 অ্যাকাউন্টে আমি $200 থেকে $250 রিস্ক নিলাম, যেটা আমার এখানে স্টপ লস হলো। এর পরবর্তী আমি কি করলাম যে এখানে আরেকটা বাই আসছে, এটা তো আমি বাই কনফার্মেশন হলো, আমি কি করলাম 200 থেকে 300 রিস্ক নিয়ে আরেকটা প্লেস করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটাও আমার স্টপ লস ছিল। এর পরবর্তীতে আমি যেহেতু আমি বলছিলাম 3 মিনিটের, পরবর্তীতে 3 মিনিটের ক্যান্ডেলে আমি দেখতে পাই যে মার্কেট এখান থেকে আবার রিজেকশন করছে। এই যে মার্কেট এই ক্যান্ডেলটা যখন আবার রিজেকশন করে আমি কি করি এখান থেকে তখন ছোট্ট একটা স্টপ লস, দেখেন এখানে খুবই ছোট্ট একটা স্টপ লস অর্থাৎ 50-60 টিপসের স্টপ লস ইউজ করে আমি কি করি আমার রিস্কটা তখন 1%-এর কাছাকাছি নিয়ে যাই। মানে এইটাই ছিল আমার ডের লাস্ট ট্রেড। যদি কোনো কারণে এটা স্টপ লস হইতো আমি তো সেদিনের জন্য দেখা যেত এর আগে আমি দুইটা ট্রেডে দেখা যাচ্ছে 0.78% লস করে ফেলছি। এই একটা ট্রেডও যদি লস করতাম প্রায় আমার 1.5%-এর মতো লস হয়ে যেত। সো একদিনে 1.5%-এর মতো লস হয়ে গেলে আমি ওই দিনের জন্য বের হয়ে যেতাম। বাট ভাগ্য ভালো ছিল আমার এই এন্ট্রিটা এই ক্যান্ডেল হওয়ার পরে খুব ভালো একটা মুভ দেয় এবং আমি প্রফিটও করি।
সেম ভাবে এই জায়গাগুলো তো আমার এই যে কয়েকদিন আগে এটা হচ্ছে 25 তারিখের জায়গাগুলো তো আমার সেম ঘটনা হয়েছিল, আমাকে বাই কনফার্ম করে মার্কেট, পরবর্তীতে কিছু প্রফিটে গিয়ে বাইটা স্টপ লস হিট করে, আবার সেল কনফার্মেশন করে, সেল কনফার্মেশন করার পর আমি সেল নেই, এটাও কিছু দূর প্রফিটে গিয়ে ব্রেক ইভেনে হয়ে যায়, অর্থাৎ আমি প্রফিট নেওয়ার আগেই ব্রেক ইভেন হয়ে যায়, পরবর্তীতে আমি আবার রিএন্ট্রি করি এবং ভালো একটা প্রফিট করি। যখন আমি বুঝি যে মার্কেটের ব্রেকআউট শেষ এবং ইউএস সেশনের একটা মানে লেভেল পর, অর্থাৎ ইউএস সেশনের 1 থেকে 2 ঘন্টা পর বা 1-1.5 ঘন্টা পরে, মূলত বিশেষ করে ইউএস সেশন শেষ হওয়ার 1 ঘন্টা পরে, শুরু হওয়ার 1 ঘন্টা পরে জি মার্কেটের ট্রেন্ডটা যদি আমি বুঝতে পারি এবং আমার ক্যান্ডেলস্টিক্স প্লাস ব্রেকআউট যদি মিলে যায়, তখন আমি কি করি, 1% কাছাকাছি রিস্ক নেওয়ার চেষ্টা করি। বাট আমি এক ট্রেডে কয়েকটা লেয়ার করলেও, অর্থাৎ দেখা যাচ্ছে আমি 0.3 বা 2.5 দিয়েও যদি দুই একটা লেয়ারও করি, চেষ্টা করি আমার টোটাল লসটা যাতে 1%-এর ভেতর ঢুকে যায়, 1% যাতে আমি এক ট্রেডে এক লেয়ার কয়েকটা লেয়ারও লস না করি। এইভাবেই আমি সেট গুলো রাখি এবং এটাই আমার সবচেয়ে, আমি মনে করবো যে ভালো পয়েন্ট, যে আমি লস লিমিটটা রেখে দিয়েছি, যে আমার একটা ট্রেডে আমি $50,000, আমার 1% হচ্ছে $500, আমার 2% হচ্ছে $1,000, তাহলে আমি সর্বোচ্চ 1.5%, অর্থাৎ $750 বা $800 পর্যন্ত আমি লস করবো, এর বেশি না। এটার কারণে আমি মোটামুটি ভালো করতে পারি এবং ক্যান্ডেলস্টিক এবং প্রাইস অ্যাকশন বেস করেই আমি ট্রেড করছি। জি আমরা আপনার ট্রেডিং স্টাইল বা স্ট্র্যাটেজি বুঝতে পেরেছি। আহ, যদি হচ্ছে আপনার আমাদের একটু ড্যাশবোর্ডটা দেখাতেন, যে আমাদের যে অ্যাকাউন্ট নিয়েছেন আমি এবং ড্যাশবোর্ডে লগ ইন করা আছি। জি এখানে আমি দেখছিলাম যে আসলে আমি যে পে আউট গুলা নিয়েছি ওই মাস্টার ট্রেড থেকে, জি আমার এই অ্যাকাউন্টটাতে এই পে আউট গুলো ছিল আমার। জি, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4টা পে আউট আছে আপনার। যে অ্যাকাউন্টে আমি 4টা পে আউট পেয়েছি এবং লাস্ট উইথড্রটা আমার ছিল $4,000, যেটা আমি 75% পেয়েছি। জি আপনাকে অসংখ্য অভিনন্দন আপনার এই সাফল্যের জন্য। আপনি আপনার ট্রেডিং এ কি কোনো ইন্ডিকেটর ইউজ করেন, যেটা হচ্ছে আপনার ট্রেডিং কে সহজ করে বা আপনার না, অ্যানালিসিস কাজ আমি সহজ করে? ইন্ডিকেটর ইউজ করি না, তবে আরএসআইটা আমি রাখি ট্রেন্ড বোঝার জন্য, অর্থাৎ যেহেতু আমি ব্রেকআউট ট্রেড করি এবং ছোট টাইম ফ্রেমে ট্রেড করি, সেই ক্ষেত্রে আমাকে আরএসআই ও কনফার্মেশন করে যে মার্কেটটা বোঝার জন্য। বাট আমি ব্ল্যাঙ্ক চার্টে আমার মতো একেই ট্রেড করতে পছন্দ করি এবং আমি মোটামুটি চেষ্টা করি 8-10 দিন 12 দিনের ট্রেডের যে হিস্ট্রি সেটা আমার চার্টে রাখার জন্য। এতে যেটা সুবিধা হয়, আমার কি ভুলগুলো ছিল সেটা আমি বের করতে পারি। হুম, যাক, আপনার অ্যানালাইসিস খুবই সুন্দর, আপনার স্টাইল অনেক সুন্দর, আপনার মতো করে গোছানো। আপনার মতে আসলে ইন্ডিকেটর কি ইউজ করা ঠিক আছে কিনা? অনেক অনেক ট্রেডার হচ্ছে দেখা যাচ্ছে ইন্ডিকেটর বেস করে ট্রেড করে বা কিছু। আসলে ইন্ডিকেটর এটা হচ্ছে যে ট্রেডার যে নিজে ট্রেড করবে তার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। আসলে এই মার্কেটে টিকে থাকতে হলে সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট হচ্ছে মূল। 80% নির্ভর করে সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্ট। আমি বলবো 20% ডিপেন্ড করে টেকনিক্যাল। বিশেষ করে প্রপ ফার্মে উই মাস্টার ট্রেডের কথাই যদি বলি, উই মাস্টার ট্রেড যেমন আমি শুরুর দিকে কনসিস্টেন্সিটা বুঝতাম না, আমি মনে করতাম 20% কনসিস্টেন্সি আমাকে করতে হবে 10%, 5,000, তার মানে আমার 20% হয় 1,000, আমাকে ডেলি 1,000 প্রফিট করতে হবে। তো আমি কি করতাম, হাই রিস্ক নিতাম, 1,000 প্রফিট করতেই হবে এরকম একটা প্রেশার নিতাম। এই প্রেশারের ফলে দেখা যেত আমি অনেক লস করতাম, অনেকগুলো অ্যাকাউন্ট আমার ভায়োলেশন হয়ে গেছে, ড্রডাউন হিট হয়ে গেছে। বাট আমি একটা পর্যায়ে যখন কনসিস্টেন্সিটা বুঝলাম যে না, আমি প্রফিট যাই করি না কেন, একটা লেভেল যদি আমি ধরে রাখতে পারি, রেগুলার প্রফিটে থাকতে পারি, তাহলে আমার কনসিস্টেন্সিটা ভালো হবে এবং আমি প্রফিট করতে পারবো। এবং আমি বলবো যে টপ ফার্ম গুলো যে রুলস গুলো দেয়, এই রুলস এর ভিতর থেকে ট্রেড করতে পারলে কনসিস্টেন্সি ট্রেডার হওয়া যায় এবং প্রফিটেবল হওয়া যায়। এবং উই মাস্টারের যে রুলস গুলো আছে এগুলো খুব একটা কঠিন না, আমার কাছে খুব সহজই মনে হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনি গোল্ড অ্যানালাইসিসটা আমাদের দেখালেন, এবং আপনি কি আসলে অলওয়েজ হচ্ছে এই গোল্ড পেয়ারই হচ্ছে ট্রেড করেন? জি, আমি গোল্ড পেয়ারেই ট্রেড করি। আমি একটা পেয়ারেই অ্যানালাইসিস করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে যেটা হয়, আমি ফান্ডামেন্টাল ডাটাগুলো দ্রুত নিতে পারি, প্লাস টেকনিক্যালও একটা জায়গায় ফোকাস রাখতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি স্ক্রিনশট আপনি অফ করতে পারেন এখন। স্টপ করবো? জি, স্ক্রিনশট অফ করুন। আমাদের হচ্ছে উইমাস্টার ট্রেডে দুটো রুলস আছে, যেটা হচ্ছে রিস্ক কনসিস্টেন্সি এবং প্রফিট কনসিস্টেন্সি। এই দুটো সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? রিস্ক কনসিস্টেন্সিটা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো, কারণ হচ্ছে
একটা জায়গায় আপনি স্টপ করছেন। যেটা রিস্ক কনসিস্টেন্সি না থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনি একটা জায়গায় স্টপ হচ্ছেন না, আপনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, যেটা ম্যাক্সিমাম ট্রেডারের ক্ষেত্রে হয়। যখন লস করে তখন সে অ্যাগ্রেসিভ হয়ে যায়, আর এই অ্যাগ্রেসিভ থেকে দেখা যাচ্ছে সে অনেক বেশি লস করে ফেলতে পারে। But সে যখন জানে যে তার একটা জায়গায় স্টপ হইতে হবে, তখন সে নিজেকে সিকিউর করার জন্য হলেও ওই জায়গায় স্টপ করে, একটা জায়গায় লস মেনে নেয়। আরেকটা ব্যাপার হচ্ছে রিস্ক প্রফিট কনসিস্টেন্সি, যেটা বলছিলাম আমি নিজেও প্রথম দিকে বুঝতে পারি নাই। যে আমি মনে করতাম আমাকে যা প্রফিট করতে হবে তার দিনে 20% করে প্রফিট করতে হবে। তো এটার জন্য আসলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যেতাম একটা সময়। বাট পরে যখন বুঝতে পারছি যে আমি প্রফিট যাই করি না কেন, অল্প অল্প প্রফিট করলে আমার কনসিস্টেন্সি এটা হয়। যেমন আমার এখন বর্তমানে হয়েছে দেখা যাচ্ছে 3% মতো প্রফিট, বাট আমার 20% কম কনসিস্টেন্সি হয়ে গেছে। অর্থাৎ এটা ইজি ভাবে হয়ে যায়, খুব তাড়াহুড়া করতে হয় না। এবং আমিও এবার চিন্তা করছি আমার কমিউনিটিতে যারা আছে আমাদের সাথে, যারা মাস্টারকে আমরা যেহেতু আমি টিচিং করাই, অনেকে কোর্স করাই, এবং বর্তমানে আমি যেহেতু আমি বলেছিলাম আগেও আমি মাইগ্রেনের সমস্যার কারণে ট্রেডিংটাকে কমিয়ে নিচ্ছি। আমি অনলাইনেও এখন আগের মতো সময় দিচ্ছি না। তবে আমার প্ল্যান হচ্ছে আমি ইন ফিউচারে আবার আমার কোর্সগুলো চালু করবো, এবং আমার কোর্সগুলো থাকে মূলত ফ্রিতে, কোনো টাকা পয়সা নেই না। প্লাস এখানে কোনো রুলসও নাই যে আমার অ্যাফিলিয়েটে আসতে হবে, এরকম কিছু না। জাস্ট এটা কমিউনিটির জন্য করা, যেহেতু এই কমিউনিটিতে আমি 12-15 বছর ধরে আছি। তো আমার এখন প্ল্যান হচ্ছে এই রিস্ক কনসিস্টেন্সি, প্রফিট কনসিস্টেন্সি এবং কোন রুলসগুলো মেনটেন করলে ফার্মের টিকে থাকা যায়। বিশেষ করে মানে 2 স্টেপ এক স্টেপের পেজগুলো পাস করার চেয়ে এই ইনভেস্টরের যে ইনস্ট্যান্ট ফান্ড, ইনস্টল সেটাকে যদি সুন্দরভাবে সেট আপ করা যায়, যেহেতু আমি নিজেই কয়েকটা উইথড্র নিয়েছি, কয়েকবার উইথড্র পেয়েছি, সেহেতু আমার কাছে এটা আমি জানি এটা এখন ট্রাস্টেড। সো আমিও চাচ্ছি যে তাদের মাঝে এটা ছড়াই দিই বাংলাদেশের কমিউনিটির মধ্যে, যে তারা কিভাবে করে প্রফিট কনসিস্টেন্সি এবং রিস্ক কনসিস্টেন্সি গুলো মেনটেন করলে ভালো একটা প্রফিট তারা করাতে পারবে এবং এখান থেকে রেগুলার একটা উইথড্র নিতে পারবে। জি। তবে আমাদের আছে আমরা হচ্ছে বাংলাদেশের সকল ক্রেতার কাছে পৌঁছানোর, এবং আমরা আশা করি আপনাদের ট্রাস্ট অর্জন করতে পেরেছি। আহ, আমাদের যে গ্রো বা হচ্ছে আপনাদের যে সাপোর্ট, আমরা এটা ভবিষ্যতে চাই। আহ, এরপর যে হচ্ছে আহ, আপনার ট্রেডিং এর ক্ষেত্রে লট সাইজ কি হচ্ছে আপনি ফিক্স রাখেন কিনা, বা হচ্ছে না, আপনি ট্রেড আমি অনুযায়ী লট সাইজ পজিশন করেন ফিক্স কিনা? রাখি না। আমি মূলত লট সাইজ গুলো সেট করি আমার টোটাল লসের পার্সেন্টেজ আকারে। অর্থাৎ আমি যেহেতু $50,000 অ্যাকাউন্টে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি যেটা করি $50,000 অ্যাকাউন্টে যেই ট্রেড গুলো আমার কাছে রিস্কি মনে হচ্ছে, অর্থাৎ আমার মনে হচ্ছে যে আজকে মার্কেটটা আমার পক্ষে নাও যেতে পারে, এটা এসএল হতে পারে, তখন আমি কি করি, এটা $200 পর্যন্ত রিস্ক দিই, মানে 200 বা $300 মধ্যে রাখার চেষ্টা হুম। করি। এরপরে আমি যদি দেখি যে আরেকটু ভালো সেটআপ আসছে, বা আমার কাছে আবার ভালো সেটআপ আসলো না, বাট আবার একটা সেটআপ আসলো, বাট কনফিউজড আমি, বাট আমি নিতে চাচ্ছি, আমার সেটআপে আসছে, তখন আমি আবার 200-300 রিস্ক ফেলি। এভাবে করেই আমি করি। অর্থাৎ এখানে আমার পিপস কত এসএল হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি লট সাইজটা বাড়াই। আমার যদি ওকে। 100 পিপস এসএল থাকে সেক্ষেত্রে আমি লট সাইজ যা নিব, 50 পিপস এসএল হলে আমি লট সাইজ তার ডাবল নিব। তারপর এভাবে করে বুঝতে আমি। পারছি। ধরেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো বড় ধরনের ড্রডাউন হলে আপনি সেটা কিভাবে ম্যানেজ করেন? আমি আসলে আমি রিসেন্ট যেটা করছি সেটা হচ্ছে আমার যদি একদিনে 2% লস হয়ে যায়, সেক্ষেত্রে আমি সেদিনের জন্য ট্রেডিং বন্ধ রাখার চেষ্টা করছি, এবং পরবর্তীতে এটা তাড়াহুড়া না করে আস্তে আস্তে করার জন্য। যদিও আমার একটা আমি সেট করি, দিনে 3 বার সেট করি। অর্থাৎ আমি 3টা সেট আপে ট্রেড নেওয়ার চেষ্টা করি। প্রথম সেট আপটা সাপোজ আমি বাই নিলাম, এটা আমার $200 বা $250 লস হইলো। পরবর্তীতে আমি আবার কোনো একটা সেটআপ আসলে আবার সেটা নিলাম, সেটা তো 200-250 লস হলো, তাহলে আমার 500 লস হয়ে গেছে। এরপরের সেটআপটা আমি চেষ্টা করি মানে ছোট স্টপ লসে বড় এন্ট্রি নেওয়া যায় কি। দেখা যাচ্ছে মার্কেট যেহেতু আমাকে একবার বাই বা সেল বা দুইবারই বাই, আমাকে দুইটা এন্ট্রি যখন স্টপ লস হিট করিয়ে ফেললো, তখন মার্কেটের একটা মুভমেন্ট আন্ডারস্ট্যান্ড হয়ে যায় যে মোমেন্টামটা কোন দিকে যাচ্ছে। তখন আমি যেটা করি, ছোট অর্থাৎ 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে ভালো কোনো ক্যান্ডেল স্টিক্স যদি পজিশনে ক্রিয়েট করে, তখন আমি কি করি, 1.5%-এর মতো রিস্ক নিয়ে ফেলি। অর্থাৎ আমার আগে $500 লস হয়েছে, যেটা 1% জি। গেল, আমি এবার রিস্ক নেওয়ার সময় 1 থেকে 1.5% একসাথে রিস্ক নিই। রিস্ক নিয়ে আমি কি করি, ট্রেডটা দিই। তো আমার প্রথম টার্গেট থাকে আমি এই ট্রেডের 50%
দিয়ে আমার লস রিকভার করব। বাকি 50% দিয়ে আমার ডে টার্গেট করব। প্রফিট। জি। জি, বুঝতে পেরেছি। আ আপনার কোনো অভ্যাস বা কোনো কৌশল আছে যেটা আপনাকে শান্ত এবং মনোযোগী করে তোলে? আসলে আমি তো আগেই বললাম আমার একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আমি ওই যে সাইকোলজিক্যালি মানি ম্যানেজমেন্টটাকেই মূলত সেটআপ করি। আমি যেটা করছি সেটা হচ্ছে আমার টোটাল ব্যালেন্সের একটা পার্সেন্টেজকে আমি রিস্কে ফেলি, এর বেশি না। অর্থাৎ আমি দিনে যদি ৩ বার ট্রেড করি, ওই ৩ বার ট্রেডের আমার প্রথমটা যদি আমি আ আ 0.5% রিস্ক নিই, পরেরটা আমি 0.1% সরি পরেরটা 1%, এর পরেরটা আমি 1.5%, বাট এর বেশি আমি আর যাওয়ার চেষ্টা করি না। এটাই আমাকে স্বাচ্ছন্দ্য দিচ্ছে। জি, ধন্যবাদ। আপনাদের হচ্ছে নতুন ট্রেডারদের জন্য যদি তারা শিখতে চায় বা এই মার্কেটে আসতে চায়, তাদের জন্য কোনো বই বা কোনো কোর্স মানে কিভাবে শিখবে বা কোনো বই সাজেশন আছে কিনা আপনার? জি, আমি বেটার মনে করি যে প্রথমত এখন এআই এর যুগ। এআই থেকে হেল্প নেওয়া যায়। এর পাশাপাশি কিছু বই তো আছে। আমার নিজেরও একটা লেখা বই আছে বাংলাতে। ইলিয়ট ওয়েব এবং ট্রানজ্যাকশন বেস করে আমি একটা বই লিখেছিলাম। আমার বই লেখা আছে। এছাড়া অনেকগুলো ওয়েবসাইটে সোর্সে বিভিন্ন এডুকেশন গুলো দেয়া থাকে। সেখান থেকে এ অবশ্যই শিখতে পারে। তবে আমি বলব যে ট্রেডিং করাটা বা ট্রেডিং এ এসে যারা হঠাৎ করে নতুন করে আসবে তাদের জন্য সাকসেস হওয়াটা খুব কঠিন। যদি সে প্রপার গাইডলাইন এ না থাকে। কারণ আমাদের সময় দেখা যাচ্ছে 2010-11 তে যখন আমরা 11-12 দিকে শুরু করি, তখন এত গাইডলাইন ছিল না, এত সোর্স ছিল না। এখন কিন্তু অনেক সোর্স আছে। সো আমি বলব যে যদি নতুনরা আসতে চায় অবশ্যই আ অনলাইনে এআই এর হেল্প নিতে পারে, অনলাইনে বিভিন্ন সোর্স গুলোর হেল্প নিতে পারে এবং রিভিউ সাইট গুলো দেখতে পারে। সবকিছু হিসাব নিকাশ করে আস্তে, আস্তে করে নিজেকে ডেভেলপ করে তারপরেই করা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি মনে করি নতুনদেরকে শুরু করার সময় প্ল্যাটফর্মের যে পেজ গুলো আছে, মানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের যে পেজ গুলো সেগুলো দিয়ে শুরু করা উচিত। কারণ প্ল্যাটফর্মে নির্দিষ্ট কিছু রুলস এর মধ্যে ট্রেডারকে ডিসিপ্লিন করার চেষ্টা করে। আর ডিসিপ্লিন হওয়া মানেই এই ট্রেডিং লাইফে আপনি সাকসেস হওয়া। জি। যেহেতু বললেন যে আপনার একটা বই আছে, আসলে যদি আমাদের দর্শকরা বা ট্রেডাররা যদি সেই বইটি নিতে চায় কিভাবে নিবে? এটা আমি টোটালি একটা ফ্রিতে দিচ্ছি। আমি আসলে আমার কমিউনিটিতে যারা আমাকে চেনে তারা রানা দাস নাম দিয়ে চার্জ দিলেই আমাকে পাবে ফরেক্স ট্রেডার হিসেবে। আ গুগলে বা ChatGPT তে যেখানেই চার্জ দিক না কেন আশা করি পেয়ে যাবে। আমার বইটাও এখানে লিখলেই পেয়ে যাবে। তো আমাদের টিমের সাথে যোগাযোগ করলে সেটা ফ্রিতেই পাবে শুধু ডেলিভারি চার্জ দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিউনিটি বা আপনার কমিউনিটির জন্য এত কিছু করার জন্য। আ আপনি হচ্ছে ইয়ে সম্পর্কে জানেন, এক্সপার্ট অ্যাডভাইজার সম্পর্কে তো জানেন মেবি। অনেকেই হচ্ছে ইয়ে দিয়ে ট্রেড করে। আপনার মতে এটা কি আসলে ভালো কিনা বা হচ্ছে এটা কতটুকু প্রফিটেবল? অবশ্যই ভালো। যেখানে এআই যুগ, এখানে এক্সপার্ট অ্যাডভাইজর অনেক ভালো একটা কাজ করে। এক্সপার্ট অ্যাডভাইজর যার নিজের স্ট্র্যাটেজি আছে, ফিক্সড স্ট্র্যাটেজি যেগুলো, যেমন আমি 30 পিক্স এসএল বা 50 পিক্স এসএল, আমার রেশিও হচ্ছে 1:2, এভাবে করে যদি কোনো একটা সেটআপ করে, সে তার মতো করে বানাইতে পারে। তবে আমি বলব আরেকজনের বানানো এক্সপার্ট অ্যাডভাইজর বা ইউজ করাটা বেটার হবে না। কারণ স্ট্র্যাটেজি যদি নিজের হয়, নিজের কনফিডেন্স থাকে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী বানানো বেটার। বাট আমি যেহেতু প্রাইস অ্যাকশন বেসড ট্রেড করি, ব্রেকআউট বেসড ট্রেড করি, আমিও চেষ্টা করেছিলাম একসময় রোবট বানানোর জন্য। বাট রোবট গুলা তেমন একটা আমার যে কোডিং, ওই কোডিং এর সাথে যেহেতু আমি নিজে কোডিং জানি না, যাদেরকে দিয়ে করেছিলাম তারা ওইভাবে করে দিতে পারেনি। আর আমার কাছে এখন ইয়ের চেয়েও আমি মনে করি যেহেতু আমি মানি ম্যানেজমেন্টটাই ফলো করি একটা সেটআপে পার্সেন্টেজ আকারে, সেটা আমি আমার মতো ট্রেড করলেই হয়। জি, জি, বুঝতে পারছি। আমরা আমাদের ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের টাইম দেওয়ার জন্য। এবং আমাদের যে এই ইন্টারভিউটি, আপনার যে ইন্টারভিউটি এটি হচ্ছে উই মাস্টার ট্রেড তার মার্কেটিং পারপাসে তার সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে শেয়ার করবে। এতে আপনার কোনো সমস্যা আছে কিনা বা আপনি এগ্রি করেন কিনা? না, অবশ্যই আমি আ এটা ভালো দিক। আমি চাই উইমাস্টারের মতো কোম্পানি বাংলাদেশে আরো প্রমোশন করুক, আরো বেশি তাদের আ ট্রেডাররা তাদের সাথে যুক্ত হোক। আর যেটা সত্যি কথা উইমাস্টারে আমি তাদের পে আউট একটা পেজ আছে। সেখানে গিয়ে অবাক হলাম যে অনেকগুলো ডেইলি পে আউট দেয়। বিশেষ করে আমি FTMO, দ্য 5 ইয়ার্স সহ আরো কয়েকটা ফান্ডিং ট্রেডিং প্লাস এরকম বেশ কয়েকটা প্ল্যাটফর্মে আমি রেগুলার ট্রেড করে আসছিলাম। সত্যি বলতে আমার কাছে
এত পে আউট দেয় এরকম প্রথম আমি দেখি নাই। পে আউট পেজটাতে গেলে দেখা যায়, এবং আমি লাস্ট দিনও আমাদের এক ট্রেডারের সাথে কথা বলছিলাম, আমি দেখলাম জি 39টা উইথড্র হয়েছে, এবং এক একটা উইথড্র এমন আছে 10,000, 12,000, 15,000 এরকম উইথড্র আছে। আমার কাছে আসলে অবাক লাগছে, এতগুলো উইথড্র আসলে আমি অন্য কোনো কোম্পানিকে দেখি নাই। অনেকগুলো কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি যারা রেগুলার পে আউট করে, বড় বড় অ্যামাউন্ট পে আউট করে, বাট এতগুলো পে আউট ডেলি দেওয়াটা আমার চোখে পড়ে নাই আর কি। এখানে বিশেষ করে ওপেন রাখাটা, নিজেটাও নিজে দেখতে পারি যে আমি পে আউট কয়টা পেয়েছি, সেটা নিজেও দেখা যায়। এটা জি অনেক ভালো লাগছে আমার কাছে, এবং আমি চাই আমার কমিউনিটিতে এটা সবার কাছে ছড়িয়ে পড়ুক। জি আমরাও চাই আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু হোক, ভালো কিছু দিতে পারি আমরা, আশা করি। এবং আমরা আমরা আসলে শেষ করব। এবং পর্যায়ে যদি আপনার কিছু বলার থাকে আমাদের ট্রেডারদের জন্য বা কমিউনিটির জন্য। আমি আসলে কমিউনিটির জন্য এটাই বলবো, উই মাস্টার ট্রেডে যদি ট্রেড করতে চাই, বিশেষ করে আমি, আমার কয়েকটা পে আউট রিজেক্ট হয়েছিল। যেমন আমি যেহেতু ছোট টাইম ফ্রেমে ট্রেড করি, অনেক এখন মার্কেটের ভোলাটিলিটি অনেক বেশি, দেখা যায় 1 মিনিট 1.5 মিনিটে অনেকগুলো ট্রেড স্টপ লস হিট হয় বা প্রফিট হিট হয়ে যায়। তো আমি বলবো এই জন্য চেষ্টা করতে হবে অনেক বেশি ভোলাটিলিটি মার্কেট যখন, তখন ট্রেড অ্যাভয়েড করার জন্য, মিনিমাম যেহেতু একটা টাইম ধরে রাখার জন্য। কারণ ঠিক স্কেলপিং প্রত্যেকটা প্রফার্মই আছে, এক এক প্রফার্মে এক এক রুলস অনুযায়ী। তো চেষ্টা করতে হবে যে এই জায়গাটা থেকে বাঁচার জন্য। এবং উইমাস্টারে যদি ট্রেড করতে চাই, উচিত বাংলাদেশ টিমের সাথে যোগাযোগ করে সবগুলো রুলস এ টু জেড আগে ভালো করে জেনে তারপর ট্রেডিং এ আসা। কারণ উইমাস্টারের এটাই সত্যি কথা, উইমাস্টার যদি আপনি রুলস মেনটেন করে সবকিছু পারফেক্ট ভাবে করতে পারেন, তারা উঠে দিচ্ছে, এখানে কোনো তাদের আর ঝামেলা নেই। জি জি এটাই। এবং আমাদের কোনো হিডেন হিডেন কোনো রুলস নেই, আমাদের যত রুলস সব টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। এবং আমরা বিশেষ করে বাংলাদেশের জন্য একটা পিডিএফ তৈরি করেছি যেখানে হচ্ছে সহজ রুলস গুলো বা সহজভাবে বাংলায় আমরা প্রোভাইড করি। জি, বাংলায় সাপোর্ট পাওয়া যাচ্ছে, এটা জি বাংলাদেশ টিম আছে, বাংলাদেশ টিম সাপোর্ট দিচ্ছে। আবার ইদানিং দেখলাম যে ওয়েবিনারও চালু করছে সপ্তাহে জি একদিন করে, এটাও অনেক ভালো কিছু। জি আহ তাহলে হচ্ছে আমরা শেষ করব। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে, এবং আশা করি ভালো থাকবেন এবং আপনার সাথে আবার দেখা হবে আবার বড় কোনো পে আউট বা বড় কোনো সাকসেস স্টোরি নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ।